আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি উইমেন এক্সপ্রেসের নিয়মিত আয়োজন এ মাসের বই অনুষ্ঠানে। আজকে আমাদের সাথে আছেন মাসিনা মমতাজ মারিয়া এবং আতিয়া আসওবিয়া আমাদের সাথে যুক্ত হয়েছেন তুরস্ক থেকে। আপনারা নিশ্চয়ই জানেন বা এতদিনে অভ্যস্ত হয়ে গিয়েছেন যে আমাদের এই লাইভটাতে আমরা আমন্ত্রণ জানাই এর আগের মাসে উইমেন এক্সপ্রেস গ্রুপে যিনি সেরা লেখক হয়েছেন কিংবা সেরা পারফর্মার হয়েছেন কিংবা সেরা অ্যাক্টিভিস্ট হয়েছেন। তো এই হিসেবে আমরা এবার আমাদের মাঝে এই দুজন অতিথিকে পেয়েছি। আমি একটু তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। কেমন আছো? আর নিজেদের একটু পরিচয় যদি দাও ভালো হয়। মাসিনা মমতাজ মারিয়া এবং আতিয়া সোভিয়া। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? ওয়ালাইকুম সালাম। জি, স্পষ্ট। আসসালামু আলাইকুম। আমি মাহসিনা মুমতাজ মারিয়া। আর পরিচয় বাংলাদেশে থাকি ঢাকায়। আর টিচার ট্রেনিং এবং এডুকেশনের সাথে কাজ করছি। এই তো মোটামুটি। আর উইয়ের একজন অনেক বড় কি বলবো এটা উইয়ের কাজের একজন অনেক বড় ভক্ত। আমার উইয়ের প্ল্যাটফর্মটা পুরোটাই ওদের তোমাদের সবগুলো কাজই ভালো লাগে। সেই জন্য মাঝে মধ্যে টুকিটাকি কিছু শরিক হওয়ার চেষ্টা করি। এই ধন্যবাদ। আচ্ছা, তুমি ছিলা হলো এপ্রিলের সেরা লেখা। আহ, তোমার একটা লেখা নির্বাচিত হলো। এটা সম্ভবত সেলফ কেয়ার নিয়ে, তাই না? আচ্ছা, ওইটা নিয়ে আমরা হয়তো মাঝখানে একটু একটু কথা শুনবো। আর আমাদের সাথে আছে আতিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে জি, শোনা আচ্ছা, যাচ্ছে তো না? ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আতিয়া সাওবিয়া ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে পড়তেছি, অনার্সে থার্ড ইয়ার। আর থাকা হয় তুরস্কে অবশ্যই। আর বাংলাদেশে পড়াশোনা করে ইন্টার কমপ্লিট করে মানে আলিম পরীক্ষা দিয়ে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পড়েছি, এরপরে ইস্তাম্বুলে চলে আসা স্কলারশিপ নিয়ে। আলহামদুলিল্লাহ আজকে মানে এখানে যুক্ত হতে পারা আমার জন্য অনেক বড় একটা অর্জন পার্সোনাল। কারণ হচ্ছে ছোটবেলা থেকে আমি টুকটাক লেখালেখি করতাম, কিন্তু ওই যে ওগুলো সব মানে নিজের দিনলিপির খাতায় থেকে যাইতো আর কি, কখনোই কাউকে দেখানো হইতো না বা একটা শরম কাজ করতো, একটা আনইজি কাজ করতো যে দেখাইলে কেউ যদি কিছু বলে। তো আচ্ছা, আহ, অবশেষে হচ্ছে ওইটা সবাই লেখে দেখে মাঝে মধ্যে মনে হয়তো যে লিখেই ফেলি। তো প্রতিযোগিতাটা দেখার পরে আমি প্রায় 5 দিন বসে হচ্ছে গল্পটা লেখার পরে মনে হইলো যে যাক, লিখছি একটা কিছু। কিন্তু ওইটা যেরকম ভাবে প্রথম হয়ে যাব এটা আসলে একদমই মানে আশা করিনি। আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি যে ওই এর সাথে এভাবে একটা কাজ করার সুযোগ হয়েছে। আল্লাহ তৌফিক দিক। আলহামদুলিল্লাহ। তুমি যখন লেখাটা দিলা আমি এটা পড়ে বুঝতেছিলাম যে এটা দিয়ে কিছু একটা হবে। মানে এত সুন্দর, এত দরকারি একটা জিনিস। এবং এটা পড়ে চোখে পানি আসবে না আমার মনে হয় এরকম কেউ নাই। আমার খুবই ভালো লাগছিল লেখাটার টপিকটা এবং তোমার বর্ণনা খুবই ভালো লাগছিল। তো যাই হোক, আমি শুরুতে একটা কৈফিয়ত দিই। সেটা হচ্ছে যে আমরা এবছর শুরু থেকেই বেশ কিছু কারণে অনেকগুলো লাইভ করতে পারি নাই। তো আমি আজকে চেষ্টা করেছি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যারা আমাদেরকে তাদের পড়া বইয়ের কথা জানিয়েছেন মোটামুটি সবার গুলাই এখানে যোগ করার জন্য। তো সেই সুবাদে কারো কারো 2 মাসের 3 মাসের পড়া বইও এখানে যোগ হয়ে গেছে। তো আজকে বেশ একটু খুব সমৃদ্ধ একটা লিস্ট নিয়ে আমরা বসেছি। তো শুরুতেই যাচ্ছি। আতিয়া, তোমার পড়া বইগুলোর ব্যাপারে তুমি একটু দিয়েছিলা, কিন্তু কোনো রিভিউ দাও নাই। সাধারণত আমাদের এখানে সবাই একটু 2-1 লাইন লিখে, কিন্তু হোয়াট এভার তোমার লিস্টটা দেখে আমার খুবই হিংসা লাগছিল। মাশাআল্লাহ। আদর্শ হিন্দু হোটেল পড়েছো, পরিণীতা, আসমান, শ্যামাঙ্গিনী, নবজীবন। তো এখানকার কোনো বই নিয়ে যদি তুমি স্পেশালি কোনো কথা বলতে চাও সেটা বলবা। যেহেতু তুমি রিভিউ লিখো নাই, এখন তোমার বলতে হবে। আর আরেকটা ব্যাপার আমি তোমার কাছে একটু জানতে চাই। যেহেতু দেশের বাইরে আছো, আমাদেরকে দেশের বাইরে থেকে অনেকে দেখেন। তো সেক্ষেত্রে তুমি অ্যাপে দেখলাম মানে তোমার 5টা বইয়ের মধ্যে 4টাই অ্যাপ থেকে পড়া। সেই অভিজ্ঞতাটা যদি একটু আমাদের সাথে শেয়ার করো প্লিজ। আহ আচ্ছা, এই অভিজ্ঞতা শেয়ার করার আগে যেটা বলবো যে এই মুহূর্তে এইভাবে বই নিয়ে কথা বলতেছি, যে বাহিরের বই পড়তেছি, সেটা নিয়ে আবার প্রাউডলি বলতেছি, এই সুযোগটা হয়েছে এই জন্য আমি অনেক খুশি। কারণ আমাদের ছোটবেলায় এরকম হয়েছে যে প্রচুর বই পড়তাম বাহিরের, এবং ওই যে মাথার উপরে লাঠি থাকতো যে এই বাইরের বই পড়া যাবে না, ঠিক আছে? তো আজকে বাইরের বই তো পড়ছি, সেটা নিয়ে আবার রিভিউ দেওয়া হচ্ছে, এটা মোটামুটি অনেক বড় প্রাউডের বিষয়। আচ্ছা। তো আচ্ছা,
আমি খুব ছোটবেলা থেকে প্রচুর বই পড়তাম। বই পোকা যারা বলে, এমন হয়তো যে আমার মনে হয় সবার যারা বই পড়ে মোটামুটি সবার জীবনের সাথেই এই বিষয়টা হচ্ছে জড়িত, যে পরীক্ষার আগের দিনও একটা ইন্টারেস্টিং বই পড়তেছি, রেখে উঠতে পারতেছি না, এরকমও হয়েছে। ওই সময় আর কি আম্মুর মাইর গুলো কাজে লাগতো। তো এরকম একটা পরিস্থিতি থেকে আমি যখন হচ্ছে তুরস্কে চলে আসলাম 2019-এ, হুট করেই মানে বই হারাই গেল। একটা হচ্ছে অনেক মানে সবাই জানি আমরা যে প্লেনে অনেক বেশি ইয়া থাকে, ওয়েট নেওয়া যায় না। হুম, তো এই কারণে হচ্ছে বই আনা যায় না কোনোভাবেই, কারণ যা আনা লাগে ওগুলো আনতে আনতেই হচ্ছে আমাদের ইয়া শেষ হয়ে যায়, ওয়েটের যে সীমানা থাকে ওইটা শেষ হয়ে যায়। তো বই আনা যায় না, এটা খুব কষ্টকর। টুকটাক যা আনছিলাম সেগুলো তো অনেক আগেই পড়া হয়ে গেছে, দেখা যায় কিছু পছন্দের বই ছিল। তো নতুন বই আর পড়া হইতো না। আর আমি অনেক ছোটবেলা থেকেই তো দেখা যায়, তো যখন থেকে ফোন হাতে পাইছি ইন্টারের শেষের দিকে, তখন থেকে হচ্ছে মোটামুটি অ্যাপে টুকটাক পড়তাম, কিন্তু ওই দেশে থাকার কারণে বেশিরভাগই হচ্ছে কাগজের বই পড়া হইতো। এবং নতুন বইয়ের ঘ্রাণের একটা বিষয় আছে, সেটা তো সবাই যারা বই পড়ে সবাই জানে। তো আচ্ছা। আম, তুরস্কে আসার পরে দেখলাম যে আস্তে আস্তে মানে প্রথমে ভাবছিলাম যে ভাষা শিখে গেলে এরপরে টার্কিশ বই পড়তে ভালো লাগবে, কিন্তু কিভাবে কিভাবে যেন আসলে কখনোই আর টার্কিশ বই আমার পড়া হয়ে ওঠে নাই, খুব একটা পছন্দও না। কিন্তু টার্কিশদের বইয়ের ভান্ডার অনেক সমৃদ্ধ, প্রচুর লাইব্রেরি, প্রচুর বই। আমি এক হতভাগা যে হচ্ছে পড়তে পারি না। অনেকেই পড়ে, সবাই অনেক পছন্দ করে পড়ে। আমি চেষ্টা করতেছি, দেখা যাক হয় কিনা। তো ওইটা যখন হইলো না, গত 3 বছর ধরে আমি প্রায় কোনো বই পড়া হয়নি, এরকম হয়তো যে বই পড়াই হচ্ছে না। একটা সময় খেয়াল করলাম যে অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, সেটা লেখার ক্ষেত্রেও, নিজের সৃজনশীলতার ক্ষেত্রেও। সব মিলে মানে বই না পড়ার কারণে কথা বলাতেও দেখা যায় একটু সমস্যা হয়ে যায়, মানে নিজের ভিতরে একটা গ্যাপ মানে নিজেই বুঝতে পারতেছিলাম। তো 2023-এ হচ্ছে এসে শুরু করলাম যে না, বই পড়তে হবে আবার আগের মতো। রিডিং ব্লগও বলা যায় না, আমি আসলে ইচ্ছা করেই ছেড়ে দিয়েছিলাম পরিস্থিতির মধ্যে পড়ে। তো এখন যেটা হয়েছে যে বই পড়তে বসলে খুব যুদ্ধ করা লাগে নিজের সাথে, কারণ হইলো যে অভ্যাস নেই, আর হচ্ছে কম্পিউটারে পড়া। তো প্রতিলিপি অ্যাপটা আমি অনেক আগে থেকেই পড়ি, বাংলাদেশে থাকতেও হচ্ছে এটা আমি ফলো করতাম। এটা মূলত পশ্চিমবঙ্গের মানে লেখক লেখিকারা থাকে বেশিরভাগ, আর হুম, প্লাস হচ্ছে বাংলাদেশেরও কিছু আছেন। কিন্তু এটার মধ্যে ওই যে মানে একটু ফাও গল্পই বেশি। ফাও গল্প এই জন্য বলতেছি, মানে ওই যে বাংলা সিনেমা টাইপের গল্পই একটু বেশি। কিন্তু কিছু ভালো গল্প পাওয়া যায়, যেগুলো নির্দিষ্ট কিছু লেখক লেখিকা আছেন, এদেরকে ফলো করে রাখলে তাদের গল্পগুলো ধারাবাহিক ভাবে হচ্ছে সামনে পাওয়া যায়। তো সবসময় সব গল্প পড়া যায় না এটা থেকে, সব একদম মানসম্মত গল্প না। তবে কিছু গল্প খুব সুন্দর হয় বা কিছু উপন্যাস। আর এমনিতেও আমাদের যে পরিচিত পশ্চিমবঙ্গের লেখকরা আছেন, ওনাদের যে মানে ইয়া বইগুলো কি বলবো, গুরুত্বপূর্ণ বইগুলো বা অনেক বেশি পরিচিত বইগুলো, এগুলো ওইখানে আছে। তো আচ্ছা। এটাতে টাকা দিয়ে কিনলে কোনো অ্যাড আসে না, কিন্তু টাকা ছাড়া পড়লে অ্যাড আসে না, কিন্তু হচ্ছে একটা ইয়া রেস্ট্রিকশন আসে, যে একটা আম, মানে পড়ার সময় ওরা বলে যে 5 দিন পর থেকে পড়তে পারবে আর কি, মানে যেদিন পাবলিশ হয় তার 5 দিন পর থেকে পড়া শুরু করতে হয় টাকা না দেওয়ার কারণে। তো এই জন্য আসলে পড়া যায়, 5 দিন ওয়েট করে এরপরে মানে পড়াটা সহজ। প্রতিলিপি আমি হুম, আসলে অনেক আগে থেকে পড়ি। এইগুলো প্রতিলিপি। আর আমি বইটই অ্যাপের ব্যাপারে জানছি হচ্ছে হচ্ছে মার্দি আপু আপনার যে নোংর যখন পাবলিশ করলেন, এই নোংরের কারণে হচ্ছে বইটই অ্যাপের সাথে পরিচয় আমার, আপনার পোস্ট থেকেই জানছিলাম। পরে বইটই অ্যাপ ডাউনলোড করলাম। আর আমার জন্য বইটই অ্যাপটা সহজ হয়েছে এই জন্য যে প্রতিলিপিতে গুগল থেকে পে করা যায় না। আমি যেহেতু টার্কিতে থাকি, ওটা যেহেতু ইন্ডিয়ান একটা ইয়া, তো ওটাতে আচ্ছা। গুগল থেকে পে করা যাচ্ছে না। কিন্তু বইটই অ্যাপে হচ্ছে গুগল থেকে পে করার কারণে এবং খুব সস্তা হয়, মানে অনেক দামি আচ্ছা। হয় না বইগুলো। যেমন আমি নোংর কিনছি হচ্ছে টার্কিশ টার্কিশ 6 লিরায়, 6 লিরায় না 8 লিরায় যেন। তো আমার জন্য বেশ সস্তা হয়েছে এটা। তো এই হচ্ছে বইটই। আর বইটই অ্যাপে যেহেতু ফ্রি পড়া যায়, কিছু বই ফ্রিও পড়া যায়, যেমন আদর্শ হিন্দু হোটেল, এটা আমি ফ্রি পড়ছি। এরপরে পরিণীতাও ফ্রি পড়ছি। আর হুম। আসমানটা হচ্ছে শিবলি ভাইয়া পড়ার ব্যবস্থা করে দিছিলেন, এই জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছিলাম। আসমানটা পড়ে সত্যিই খুব ভালো লাগছে। এই হচ্ছে আমার মোটামুটি অ্যাপের পড়াশোনা আর কি, মানে অ্যাপের ব্যাপারে বলা। বইয়ের ব্যাপারে কি এখনই বলবো? ইচ্ছা, হ্যাঁ, এখনই এখনই বলতে পারো তোমার যে কোনো একটা আচ্ছা, পছন্দের বই নিয়ে। এখানে আদর্শ হিন্দু হোটেল তো আসলে অনেকেই পড়ছে। এটা নিয়ে তো খুব বেশি বলার কোনো সুযোগ নাই, বা এটা নিয়ে খুব বেশি বলার কিছু নাই। তবে এটা পড়ে আমার উপলব্ধি যেটা, সেটা মনে হয়েছে যে ভাগ্য পরিবর্তন করার ক্ষেত্রে
নিজের ইচ্ছার সাথে সাথে আসলে কাছের মানুষদের সাহায্য প্রয়োজন হয়, সাপোর্ট প্রয়োজন হয়, সেটা ফ্যামিলি হোক বা বন্ধু বান্ধব হোক, মোস্টলি ফ্যামিলি। আর বন্ধু বান্ধব থাকলে বা পরিচিত ভালো লোক যারা যারা হেল্প করতে পছন্দ করে, এরা থাকলে আসলে সহজ হয় জীবন। আহ আদর্শ হিন্দু হোটেলটা আসলে অনেক পুরানো বই। এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইগুলো সবগুলোতেই আমার কাছে মনে হয়েছে যে একটা গভীর শিক্ষা থাকে এবং মোটামুটি খুবই মানসম্মত বই। এটা নিয়ে তো আসলে আর কোনো ইয়া নেই। আহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এটা মনে হয় আমার 4 নাম্বার বই পড়া। টুকটাক পড়ি ওনার বইগুলো, ভালো লাগে। এটা ছিল এখানে শিক্ষা, যেমন আমাদের এই বইয়ের যে মেইন ক্যারেক্টার, আমি নাম ভুলে গেছি, খুবই দুঃখিত। উনি হচ্ছে বাবুর্চি থাকেন একটা হোটেলে, এবং উনি ওনার ওই রান্নাঘরটার সাথে এত বেশি অ্যাটাচ হয়ে যান, যখন ওনার হচ্ছে নতুন একটা কাজ করার সুযোগ আসে উনি সেটা গ্রহণ করতে চান না। মেইন বিষয়টা হচ্ছে কমফোর্ট জোন থেকে বের না হওয়ার ইচ্ছাটা। এবং আমি মনে করি, আমি না আসলে সবারই মনে হয় এটা জানা থাকার কথা যে কমফোর্ট জোন থেকে বের না হইলে আসলে ভাগ্য পরিবর্তন করা যায় না। কমফোর্ট জোন খুব ডেঞ্জারাস জিনিস, মানুষকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। তো উনি যখন কমফোর্ট জোন থেকে বের হয়ে ধাক্কাটা খাইলেন, তখন দেখলেন যে হচ্ছে ওনার আস্তে আস্তে উন্নতি হচ্ছে। তো উনি বের হতে চাচ্ছিলেন না, ওনার ওই পুরান রান্নাঘর ভালো লাগতো, যদিও সেখানে তাকে হচ্ছে অনেক অত্যাচার করা হইতো, অনেক বেশি ইনসাল্ট করা হইতো। ওনার মানে তাতে ওনার কিছু যায় আসতো না, উনি মনে করতো যে আমার এই জায়গায় শান্তি, রান্নাঘরটাতেই শান্তি। পরে উনি যখন হচ্ছে ওই রান্নাঘর ছেড়ে বের হইলেন, তখন দেখা গেল যে আস্তে আস্তে যখন উন্নতি হচ্ছে, উনি নিজে এক সময় আরেকটা হোটেল কিনে ফেললেন, এরপরে আরো অনেক বড় রেস্টুরেন্ট দিলেন, সবকিছু মিলে আর পাশাপাশি ওনার দুইটা মানে পরোপকারী ওনার যে দুইটা মেয়ে ছিল, এরা অনেক হেল্প করছে ওনাকে। তো সব মিলে আমার কাছে এটার মেইন শিক্ষাটা হচ্ছে যে বড় হইতে হইলে পারিবারিক সাপোর্ট বা আশপাশের সাপোর্ট প্রয়োজন হয়, যেমন তেমন হচ্ছে কমফোর্ট জোন থেকে বের হওয়াও জরুরি হয়। এই ছিল হচ্ছে আদর্শ হিন্দু হোটেলের অবস্থা। আর পরিণীতা তো সবাই জানি, পরিণীতা নিয়ে আসলে আমি খুব বেশি কিছু বলবো না। পরিণীতা হচ্ছে ললিতার গল্প। ও হচ্ছে খুবই ইয়া থাকে, ওর হাজবেন্ডের প্রতি লয়াল থাকে, অনেক বড় সুযোগ আসা সত্ত্বেও তার হাজবেন্ডকে ছেড়ে যায় নাই কখনো, কোনো আশা ছাড়া ভালোবাসার যে গল্পটা, এটা হচ্ছে পরিণীতা। ও জানতো যে ও হচ্ছে কখনোই ওর হাজবেন্ডকে পাবে না, ওর হাজবেন্ড হয়তো ওকে চাবেও না, কিন্তু সে ভালোবেসে গেছে, ওর জায়গাটাতে ও সৎ ছিল। দিন শেষে ওদের মধ্যে ভালো সম্পর্ক হয়েছে, ও পাইছে আর কি ওর ভালোবাসাকে। উম আসমান তো শিবলি ভাইয়ার বই, এটা নিয়ে তো প্রচুর রিভিউ আছে, অনেক কথা, এটা নিয়ে খুব বেশি কিছু না বলি। আসমান তো আসমানি, জীবনের চেয়েও বড় গল্প। আমি সত্যি খুব অবাক হয়েছি যে মনে হচ্ছিল যে শিবলি ভাইয়ার জীবনের গল্পই, এবং আমি ওনার সাথে যখন কথা বলছি ভাইয়াও বলছে যে অনেকটা আমার জীবনের সাথে মিলে যায়। একটা উচ্ছন্নে যাওয়া যুবক থেকে আস্তে আস্তে হচ্ছে বিপ্লবী বীর যুবক হওয়া, একজন ইসলামী সিপাহসালার হওয়াটা আসলে অনেক বড়, ইসলামী যোদ্ধা হওয়াটা অনেক বড় ত্যাগ। মানে এত বড় ত্যাগ, মানে খুবই উৎসাহিত হয়েছি যে এত বড় ত্যাগ আসলে মানুষ করতে পারে, মানে খুবই অবাক লাগছে পড়ে। আর শ্যামাঙ্গিনীর বিষয়টা হচ্ছে এগুলা টিপিক্যাল গল্প, কিন্তু এটাও হচ্ছে একটা মেয়ের অনেক বড় যুদ্ধের গল্প। মেয়েটা হচ্ছে মন্দিরে থাকতো, ওই মন্দিরে ওদেরকে দিয়ে হচ্ছে ধর্ম ব্যবসা করা হইতো। ধর্ম ব্যবসার আড়ালে, মানে ধর্মের আড়ালে ওদেরকে দিয়ে ব্যবসা করানো হইতো, ওদেরকে বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাছে পাঠানো হইতো। পরবর্তীতে ওই মেয়েটা হচ্ছে একাই যুদ্ধ করে সেখান থেকে বের হয়, এবং পরবর্তীতে ওই মন্দিরের লোকজনের বিরুদ্ধে কাজ করে। অনেক বড় গল্প, প্রায় 136 পর্বের গল্প, এবং মানে মোটামুটি বড় একটা উপন্যাসই হয়ে যায় আসলে। এই হচ্ছে শ্যামাঙ্কিনী। আর আমি এখান থেকে নতুন একটা বিষয় জানতে পারছি, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দুদের মন্দিরগুলোতে যারা কাজ করে, ওদের শ্যাম সুন্দর নামে একটা দেবতা আছে, আমি এটা আগে জানতাম না। এই শ্যাম সুন্দর দেবতার জন্য যে মেয়েদেরকে হচ্ছে উৎসর্গ করে দেওয়া হয়, এদের হচ্ছে কোনো ধরনের জীবন যৌবন কিছু থাকে না, ওদেরকে কোনোদিন বাইরের কোনো লোক দেখতেও পারে না, ওদেরকে শুধুমাত্র ওই শ্যাম সুন্দরের পূজার জন্যই হচ্ছে নির্দিষ্ট করে মানে তৈরি করা হয়, ওদেরকে ওইভাবেই বড় করা হয়, মানে ওদের জীবনে অন্য কোনো কিছু থাকে না। তো আমার কাছে এই বিষয়টা মনে হয়েছে, ওই যে দুর্গাপূজার সময় যে কুমারী পূজা করা হয়, এই মেয়েগুলারও কিন্তু জীবনে হচ্ছে আর কখনো বিয়ে শাদী হয় না। তো এই যে মানে এই যে সিস্টেমটা, এটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। শুধু দেখানো হয়েছে যে এটা সত্য ঘটনা অবলম্বনে লেখা একটা গল্প।
যে পরবর্তীতে যখন সাংবাদিকরা অনেক বেশি অনুসন্ধান করলো, দেখলো যে এই মেয়েগুলাকে ওরা ওইভাবে মানে লোভ দেখায় বড় করতো এবং কোনো ধরনের ধরাছোঁয়ার আড়ালে বড় করতো, এগুলো শুধুমাত্র দেশ বিদেশে বিভিন্ন জায়গায় বড় বড় ক্লায়েন্টদের জন্য হচ্ছে ওদেরকে তৈরি করা হইতো। মানে দেহ ব্যবসা যেটাকে বলে, মানে ওদেরকে দিয়ে হচ্ছে ওই ব্যবসা করানো হইতো। এবং ওই মেয়ে হচ্ছে একা বের হয়ে মানে ওই ইয়া থেকে, এবং অবশ্যই মেরে ফেলা হইতো পরবর্তীতে ওদেরকে, যাতে ওরা মুখ খুলতে না পারে। কিন্তু ওর কারণেই পরবর্তীতে সবাই মিলে একসাথে হয়ে ওরা ওইটা ইয়া করতে পারছে। তো এক প্রকার মানে বেশ বড় যোদ্ধা বলা যায় ওকে। এই হচ্ছে শ্যামাঙ্গিনীর গল্প। আর নবজীবন হচ্ছে এরকমই একটা গল্প, তবে নবজীবনটা আসলে মূলত একটু ট্রাভেল রিলেটেড গল্প। আমি যেহেতু হচ্ছে ট্রাভেল পছন্দ করি, তো একটু ভ্রমণ কাহিনী বিষয়ক গল্প। আফ্রিকার ইয়াতে মানে আফ্রিকা মহাদেশ নিয়ে কেনিয়ার জঙ্গল, কেনিয়ার ওই যে সাফারি গুলো হয়। তো ওইটাও ইন্ডিয়ান একটা মেয়ে, ও হচ্ছে ওর ডিভোর্সের পরে ও হচ্ছে কেনিয়াতে জব নিয়ে চলে যায়। এরপরে ওইখানে হচ্ছে যে ও নতুন করে জীবন শুরু করে এবং ওইখানেই হচ্ছে পরবর্তীতে বিয়ে করে। কিন্তু এর ফাঁকে ফাঁকে ও হচ্ছে কেনিয়াতে যা দেখছে, এরপরে আফ্রিকান সাফারি গুলোতে যা দেখছে, ওই পুরা আফ্রিকা মহাদেশটা হচ্ছে ও ঘুরে পরবর্তীতে হচ্ছে রোমে যায়। রোমে যেয়ে ওইখানে ও বিয়ে করে এবং ওইটারও পুরা মানে ভ্রমণ কাহিনী হচ্ছে ও এইটাতে গল্প গল্প লিখে আনছে আর কি। এই হচ্ছিল আমার 5টা বই। তো অনেক কিছু শিখছি আল্লাহ রহমতের বইগুলো থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। খুব মুগ্ধ হয়ে শুনছিলাম, মনে হচ্ছিল যে আমি নিজেই একটু পড়ে আসছি। আমাদের সাথে আছেন আলিয়া খাতুন জলি এবং তাহমিনা সোনিয়া আপা, আমাদেরকে সালাম দিয়েছেন। থ্যাংক ইউ আপা। ওয়ালাইকুম সালাম। আত্মীয়, তোমার শুরুর কথাটাতে একটু বলি যে না, একসময় এই বই পড়াটাকে বলা হতো আউট বই, না যে পড়ালেখার বইয়ের বাইরে। কিন্তু এখন আবার হ্যাঁ আমরা হ্যাঁ, আমাদের বাচ্চাদেরকে বই হাতে নিতে দেখলে এত খুশি হই, তাই না? বলি যে আমার বাচ্চা বই পড়ে। তো মানে এটাই আসলে হচ্ছে দেখো, আমাদের জন্য অনেক বড় ব্যাপার। যুগের হ্যাঁ, পরিবর্তন অনেক হয়, বড়। আমরা এখন ওদেরকে ডিভাইস থেকে রক্ষা করার জন্য হচ্ছে প্রতিনিয়ত যুদ্ধ করি যে ডিভাইস যেন সেটাই। না আবার হাতে দেখো, নেয়, একটু যখন বই যেন পড়ে। লকডাউন ছিল তখন ওই ডিভাইসের দিকে যেন তাকায় থাকে, হাতে পায়ে ধরতাম যে ক্লাসটা একটু করো মনোযোগ দিয়ে, টিচারের দিকে তাকায় থাকবো। হ্যাঁ, তো এই যে ট্রানজিশন গুলো আসে এখান থেকেও মনে হয় অনেক কিছু শেখার আছে, তাই না? কোন সেট রোল করে ফেলার এই জীবনের জন্য যেটা না হইলেই হবে না, কিন্তু কিছুদিন পরেই আমাদের নিজেদের স্ট্যান্ডার্ড গুলাও বদলায় যায়। তাহমিনা কাউসার রিভাপও আমাদেরকে খুবই রেগুলার একজন পাঠক। উনি প্রতি মাসেই জানান। উনি পড়েছেন আরণ্যক এবং যে জীবন মরীচিকা, এগুলো আপুর ফেব্রুয়ারির বই। সুমাইয়া তাহসিন আবার লতিফুল ইসলাম শিবলি ভাইয়ের নূর নিয়ে আলোচনা করেছিল, এটাও ফেব্রুয়ারিতে পড়া, সম্ভবত বইমেলার সময়। এবার তো এটা বইমেলায় বের হলো। এবং এই বইটা আমারও খুবই পছন্দের। পলাশী যুদ্ধের পরবর্তী একদম বাংলাদেশের সেই সময়টাকে মনে হয় যেন দেখতে পাচ্ছিলাম। আমার খুবই খুবই ভালো লাগছে। আপু সবার শেষে একটা কথা বলেছেন যে উল্লেখ করেছেন, উদ্ধৃত করেছেন, মানুষ ভুল করে অনেক কিছু ভুল নাম দেয়, মানুষ যেটাকে ভালোবাসা বলে সেটা মায়া। এই এই কথাটা যে নূর বইয়ের কত বড় একটা মানে পিক, পিক বলবো আমি, যে এখান থেকে উঠাই নিয়ে আসা কত বড় একটা জিনিস। মানে আমি আসলে ইচ্ছা করে বলতে চাচ্ছি না, স্পয়লার দেওয়া হয়ে যাবে। নূর বইটা খুব অদ্ভুত, খুবই অদ্ভুত। যা হোক, এটা ও আচ্ছা, আপুর কালেক্ট করা বইটা মাহমুদা জেসমিন আপু আমাদেরকে এ মাসেই জানিয়েছেন, এটা ওনার এপ্রিল মাসে পড়া বই। রিভাইভে ওর হার্ট পড়েছেন, মহিমান্বিত 3টি রাত, মাসুদা সুলতানের রুমি এবং খোশ আমদের মাহে রমজান পড়েছে। এবার মাহসিনা মমতাজের আম, পড়া বই হচ্ছে 6টা। এই হচ্ছে সেগুলোর কিছু কিছু ছবি। তো মাহসিনা মমতাজ, তোমার পড়া বই নিয়ে তুমি একটু বলতে চাও? জি, ধন্যবাদ। আমি শুনছিলাম আতিয়ার কথা, ভালো লাগতেছিল খুব। আমার বইয়ের মধ্যে তো আসলে প্রথম বইটার ব্যাপারে যদি বলি, আমি এখনো পরিপূর্ণভাবে বলতে পারবো না, কারণ পড়ছি। আমার যেটা হয়, আমার আসলে যেটা মার্তিয়া আমাদের আজকে লাইভ শুরু হওয়ার আগে মার্তিয়া আমাকে বলছিল বা আতিয়া বলছিল যে আপু আপনি এখনো এই নভেলগুলো পড়েন নাই কেন। আমার যেটা হয়, আমি আসলে মনে হয় আমি অনেক এই বয়সে এসে যেটা বুঝতে পারছি, আমি নভেল মনে হয় একটু কম পছন্দ করি। আমার এই ধরনের লেখাগুলো ভালো লাগে, ইতিহাস নির্ভর বা বাস্তব জীবন, রিয়েল লাইফ ওরিয়েন্টেড লেখাগুলো ভালো লাগে। এবং ভালো লাগে কারণে আমি এটার ভিতরে খুব ঢুকেও যাই। আর জিয়া স্যারের বইয়ের লেখার, ওনার কথার, ওনার চিন্তার অনেক আগে থেকেই আমি ভক্ত। স্যারের বইটা যেটা হচ্ছে, আমি একটু একটু সময় নিয়ে রিপিট করে করে পড়তে হচ্ছে। তবে এটা একটা অসাধারণ একটা ম্যানুয়ালের মতন।
আমরা যারা ইসলামিক হিস্ট্রিটা নিয়ে জানতে চাই, পড়তে চাই এবং শুরু থেকে একেবারে সভ্যতার শুরু থেকে এই পর্যন্ত কিভাবে বিভিন্ন অলিতে গলিতে ইসলাম ট্রাভেল করেছে এবং এক সভ্যতার সাথে আরেক সভ্যতার কিভাবে কোএক্সিস্টেন্সটা ছিল শুরু থেকে, এই ব্যাপারগুলো জানার জন্য এটা একটা অসাধারণ ম্যানুয়াল, শুধু একটা বই না, সাথে রাখার মতন একটা বই। এটা পড়ছি এখনো। আর পরের বইটা উইমেন এক্সপ্রেসের ম্যাগাজিনটা, তো এটা আমাদের জন্য, আমাদের সবার জন্য, আমরা যারা অপেক্ষা করছিলাম, আমরা যারা উইয়ের সাথে থাকি, দেখি উইয়ের কাজগুলো, আমাদের জন্য একটা অনেক বড় একটা এক্সাইটমেন্ট ছিল। আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর কিছু লেখা, কিছু কবিতা এসেছে বইটাতে। পুরো লেখাগুলোই আমি পড়েছি আলহামদুলিল্লাহ। সবার লেখা সুন্দর লেগেছে, আলাদা করে আসলে কারোর ব্যাপারে এই মুহূর্তে বলে শেষ করা যাবে না, যেহেতু আমাদের অনেকেই লিখেছেন। আর ইন্দুবালা ভাতের হোটেল, তো এটাও একটা খুব রিসেন্টলি খুব ওয়েল রেড এবং খুব ম্যাসিভ ভাবে পড়া একটা বই। অনেকেই কথা বলছেন এটার ব্যাপারে। এই বইটা আমার কাছে একটা অসাধারণ বই লেগেছে, কারণ কল্লোল লাহিড়ীর বই এর আগে আমি পড়িনি, বা খুব যে ওনাকে চিনতাম সেরকমও না। কিন্তু একটা অসাধারণ জিনিস আমার যেটা লেগেছে, যে নর্মালি যেটা হয়, আমরা যেটা পড়ি, একটু আগে আতিয়াও একটা বই নিয়ে যেটা বলছিল, যে নর্মালি একটা 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 কষ্ট পাওয়া বা জীবনে খুব আঘাত পাওয়া একটা মেয়ে উপন্যাসগুলোতে যেভাবে আসে, তার তার জীবনটা, যে তার হাজবেন্ড ইন্তেকাল, মারা গিয়েছে, তার বাচ্চাগুলো নিয়ে বিধবা অবস্থায় সে ভীষণ বিপদে পড়েছে, শ্বশুর বাড়ি তাকে বুঝতে পারছে না, সাহায্য করছে না, বাবার বাড়িতেও সে সাহায্য পাচ্ছে না, এবং এক সময় আরো কিছু কষ্ট তার জমা হচ্ছে, আরো কিছু কষ্ট তার জমা হচ্ছে, হয়তো আরো কয়েকটা ট্র্যাজিক এরকম মেয়েদের ক্যারেক্টার তার জীবনে আসছে। নর্মালি আমরা এই ধরনের সাহিত্য উপন্যাসগুলো পড়ি, কিন্তু এখানে আমার কাছে এত অবাক লেগেছে যে কল্লোল লাহিড়ী এই ইন্দুবালাকে এত অদ্ভুত সুন্দর ভাবে একটা সেলফ এম্পাওয়ার্ড একটা মহিলা হিসেবে পোর্ট্রে করেছেন। এটা আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটা লাইনে লাইনে পড়ে এক একবার মনে হচ্ছিল এটা মনে হয় আমার মা, আমার নিজের মা। একবার মনে হচ্ছিল না, এটা মনে হয় আমার শাশুড়ি। আরেকবার মনে হচ্ছিল আমি চিনি এরকম আরেকজন মহিলার কথা মনে হচ্ছিল, এটা মনে হয় ওনার মতন। মানে এত অদ্ভুত লেগেছে যে এত রকমের বৈরী সিচুয়েশনেও এখানে কোনো কোনো একটা দুস্থ নারীর একেবারে ট্র্যাজিক কোনো কাহিনী নেই। এখানে সে যেটা করেছে, সে নিজের কাজগুলোকে এম্পাওয়ার করে, নিজের মনের শক্তিটাকে সে এত বেশি এম্পাওয়ার করেছে যে একটা সময় তার এই যে আট পৌরে একটা ভাঙাচোরা প্রাচীন একটা বাসা, সেটাকে সে একটা ঘর, একটা বাড়ি, এটাকে সে একটা প্রতিষ্ঠানে রূপান্তর করে ফেলছে। এই জন্য আমার এই এই উপন্যাসটা অনেক বেশি ভালো লেগেছে আর কি। আরেকটা যেটা জিনিস এই উপন্যাসের আরেকটা জায়গায়, রান্নার ব্যাপারটা তো অবশ্যই আছে। আমি নিজে এত রান্নার পাগল না, মাটিয়া যেরকম খুব রান্না বান্না করতে পছন্দ করো, তাদের জন্য হয়তো এই বইটা আরো একটা অনেক বড় একটা ভ্যালু অ্যাড করবে তাদের রান্নার শিল্পে, তাদের রান্নার কাজে। তারপরেও আমার মতন অনারি রান্না রাঁধুনিদের জন্যও ওনার রান্নাগুলো, ওনার যে এক একটা আচারের বর্ণনা, ওনার এক একটা খাবারের বর্ণনা, বাচ্চারা এসে হোস্টেল থেকে এসে যেভাবে ওনার খাবারগুলোর ডেসক্রিপশন দেয়, বলে, খেতে চায়, এই জিনিসটা খুব অসাধারণ লেগেছে। এবং আমি বারবার এই জিনিসটা ভাবছিলাম যে আমার চারপাশে কিছু ক্যারেক্টারের কথা আমার বারবার মনে আসছিল, যাদেরকে তাদের এই রান্নার স্কিলের জন্য, তাদের ছোটখাটো বিভিন্ন সুন্দর সুন্দর কাজের পারদর্শিতার জন্য আমি মনে মনে তাদেরকে খুব উৎসাহ দেই, বা কখনো 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 মুখে মুখেই মৌখিক ভাবেও তাদের সামনে তাদেরকে খুব উৎসাহ দেই যে আপনি আপনি কেন এটা একটু করেন না, আপনি ছোটখাটো করে নিজের রান্নাঘর থেকেই কেন একটা ছোটখাটো কেটারিং শুরু করে দেন না। এই ধরনের প্রচুর উৎসাহ কিন্তু আমরা আমাদের চারপাশের অনেক মেয়েদেরকে দেই। তখন আমার এই এই জিনিসটাও এটা মনে হয়েছে যে একটা নিজের একটা শখকে যেইভাবে একটা স্কিলে নিয়ে আসা যায়, এবং যেইভাবে সেটাকে শুধু একটি স্কিল না, এটাকে একটা সাকসেসফুল বিজনেসে দাঁড় করিয়ে ফেলা যায়, এটা শেখার জন্য মনে হয় ইন্দুবালা ভাতের হোটেল আমাদের সবার পড়া উচিত। এটা মনে হয়েছে বারবার। অসাধারণ একটা বই লেগেছে আমার কাছে এটা। আর এরপরে পরের স্লাইডটাতে একটু যাবো মাতিয়া প্লিজ। জি জি, হাজার হাজার চুরাশির মা। এটা আমার যেটা হয়েছে, আমি ইন্দুবালা ভাতের হোটেলটা পড়ে আমার কাছে আমি নকশাল বিদ্রোহের কথা কিছু কিছু জানতে পেরেছি, কিন্তু ওইটা যেহেতু একেবারেই একটা পারিবারিক উপন্যাস, ওখানে আসলে পলিটিক্যাল ডিসকাশন গুলো খুব একটা আসে না। তো যার কারণে আমার কাছে মনে হচ্ছিল যে আমি আরেকটু পড়বো। তো রকমারিতে সার্চ করে দুইটা নকশাল বিদ্রোহের উপরে দুইটা বই পেয়েছি। তার মধ্যে এটা এই মাসে গত মাসে পড়েছি। এখানেও মোটামুটি
ঘটনাটা অনেকটা একটা পরিবারকে কেন্দ্র করে, একটা মা তার সন্তান থাকেন। সেই ছেলেটা যেটা হয় হঠাৎ করেই সে বিপ্লবী হয়ে যায় এবং সে তার চারপাশের অসঙ্গতিগুলো, তার চারপাশের মানুষের কষ্টগুলো এবং তার চারপাশের কি বলে সাম্প্রদায়িক চিন্তা ভাবনাগুলোকে তাকে খুব আঘাত করতে থাকে এবং একসময় সে ঘর ছাড়ে। ঘর ছেড়ে সে জীবন দেয়, সে মারা যায় এবং তার লাশ চিনে আনার জন্য তার মাকে বলা হয়, সে যায়, সেই মা এরপরে বাকি জীবনটা তিনি ওই 1084 নাম্বার লাশের মা হিসেবে উনি নিজেকে বারবার কল্পনা করেন, ছেলের বন্ধুদের সাথে দেখা করতে যান, তাদের সাথে সময় কাটান। ব্যাপারটা এরকম হয়ে যায় যে মাটা এরপরেও ছেলেটার পরিচয় এই ছেলেটার সাথেই বেঁচে থাকেন যতদিন বেঁচে থাকেন। আচ্ছা। যদিও আম আ ভারসাম্য মনে হয়েছে যাকে আমি হয়তো এর গভীরতাটা পুরোপুরি ভাবে ধরতে পারিনি মহাশ্বেতা দেবীর। তারপরেও বইটা অসাধারণ লেগেছে। কিছু, কিছু জায়গায় ফিলিং গুলো অসাধারণ লেগেছে। পিদিমও এরকম একটা বই ১ম দিকে ভালো লাগছিল না, পরে ভালো লেগেছে। আ এখানে যে রাজনীতির যে ভার্সনটা বা পলিটিক্স এর আ যে ভার্সনটা আমরা পিদিমে পাই সেটাও একটা সুন্দর ভার্সন। এটার ব্যাপারে তরুণ সমাজ কিভাবে পলিটিক্স কে ভিউ করে সেটা জানা যায়, জেনেছি আমি। আর একদম শেষের যে বইটা এটা আমার আব্বু আমাকে রোজায় গিয়ে দিয়েছিলেন, আব্বু বলেছিলেন পড়তে। আর এই লেখকের বই আমার পছন্দ, তার লেখার ধরন আমার খুবই পছন্দ। আর লেখা আরো আগে পড়েছি। আর এই বইটা খুব সাবলীল, একটা সুন্দর স্বাভাবিকভাবে পারিবারিক একদম প্রতিদিনের মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা আছে বইটাতে, এটাও পড়ে মজা পেয়েছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। 'হাজার মাটা পড়ি নাই এখনো। খুবই ইচ্ছা করতেছে আরকি পড়তে। তো এই ছবিটা খুব সুন্দর হইছে। সবগুলা বই আমি আমি প্রত্যেক মাসে এটা চিন্তা করি যে সেই মাসের পড়া বইগুলো একসাথে করে তারপর লিখবো। এরপর কিভাবে যে মাসের শেষ দিনটা চলে যায় করা হয় না। এই কাজটা খুব সুন্দর হইছে। যাই হোক, এরপর আমাদেরকে ফেব্রুয়ারি মাসে খাদিজা ইয়াসমিন আপু জানিয়েছিলেন শঙ্খচূড় পড়েছেন, সাহাবীদের বিপ্লবী জীবন, আরণ্যক। আরণ্যক সবাই পড়তেছে। আর ইন্দুবালা ভাতের হোটেল আমি দেখলাম। এবং আমার হোম পেজে অনেককে দেখছি এবার আম তেল বানায়। তারপর আমি বললাম যে আমের আচার বললে বুঝতাম, কিন্তু আম তেল যারা বানায় এবং এই শব্দটা ব্যবহার করছে তার মানে তারা হচ্ছে সবাই ইন্দুবালা ভাতের হোটেল পড়ছে। তো সবাই বলছে যে বেশ কয়েকজনকে জিজ্ঞেস করলাম, ও বলছে যে হ্যাঁ আমি ওই বইটা পড়ে ইচ্ছা করতেছে যে এটা বানাইতে। মার্দি আপু, জি। আমি হচ্ছে একটু এড করি। সেটা হচ্ছে আমি তো রীতিমতো মানে আমি রান্না বান্না করতে খুবই পছন্দ করি। তো ছোটবেলা থেকে টুকটাক রেসিপি হাবিজাবি মাঝে মধ্যে আমি এরকমও উদ্ভট রেসিপি রান্না করছি যে নুডলস এর মতো শুটকি দিয়ে রান্না করা। তো এইরকমও ইয়া। করছি। এরপরে হচ্ছে আম্মুর মাইর তো ফ্রি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে ইন্দুবাড়া বালা ভাতের হোটেলের যে এড গুলো মানে এখন তো হচ্ছে ওইটা মূলত আলোচনায় আসছে ওই যে হইচইতে সিনেমা থেকে হ্যাঁ, আর কি, হ্যাঁ। সিনেমা না ওয়েব সিরিজ বানাইছে ওরা। তো জি। ওইটা থেকে আসছে। ও যখন ওই যে কচু বাটা দিয়ে হচ্ছে নারকেল দিয়ে যে ভর্তাটা উফ, বানায় ওইটা বইলো না, বইলো না। ওইটা দেখা মানে রীতিমতো লোল পড়ে গেছে। আমি চিন্তা করতেছি কবে দেশে যাব, এইবার আমি ওই জিনিস বানাই ছাড়বো। কিন্তু আমি আবার এমনিতে চিন্তা কচু খাই করতেছি না, কিন্তু আমার না খুবই এটা বানাইতে ইচ্ছা করতেছে। জানি না কোনদিন এত বেশি ক্রেজি হবো যে হঠাৎ করে মনে হয় বানায় টানায় হ্যাঁ, ফেলবো। আর ওই অ্যাড দেখে মনে হচ্ছে মানে ওইটা খাওয়ার সময় ওদের যে মানে এক্সপ্রেশন তাতে এক্সপ্রেশন, মানে উফ। টার্কিশ খাবার খাইতে তো খুব কষ্ট হয়ে যায়। টার্কিশরা তো খুবই মশলা ছাড়া আহারে। খাবার খায়। তো আচ্ছা। মানে ওইটা দেখে আর সাদা ভাত দেখে মানে রীতিমতো একদম কি বলবো শুধু লোল না মানে কি যে অবস্থা। চিন্তা মানে অপেক্ষা করতে পারতেছি না যে কবে দেশে যাবো আর ওই জিনিস বানাবো। কিন্তু মনে হয় না যে বাঙালি টেস্টের সাথে মানে পশ্চিমবঙ্গের খাবারের সাথে কিন্তু আমাদের খাবারের হিউজ পার্থক্য। বিশেষ করে যারা ইন্ডিয়া ট্যুরে যায়, আমরা যেহেতু ট্রাভেল করি, তো ইন্ডিয়া ট্যুরে গেলে যারাই যায় সবার কথা একই যে ওইখানের খাবার সবাই এত দেখে, সবাই অনেক মনে করে যে অনেক মজা, কিন্তু আসলে খাওয়া যায় না। ওদের মসলাগুলো অনেক বেশি ভিন্ন, অনেক বেশি সিস্টেম আলাদা রান্না করার। তো জানি না কেমন লাগবে, কিন্তু বানাবো, এটা হলো চিন্তা। যে দেখা যাক, ওই ভরটা খাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, এই এই রান্নাটা সম্ভবত এই পারের, কারণ ইন্দুবালার ঠাকুরমার কাছ থেকে শিখেছিল না, সেটা কিন্তু এপারের রান্না। হ্যাঁ, তা আমার মনে হয় আমাদের টেস্ট বাড খুব বেশি বিদ্রোহ করবে না। দেখা যাক, হ্যাঁ, দেখা যাক। হইতে পারে। আমরা তো কচু ভর্তা নরমালি করি হচ্ছে সিদ্ধ করে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে করি। তো ওরা কাঁচা কচুটা যেভাবে বেটে করতেছে, এটা খুবই মানে অভিনব একটা বিষয় ছিল, নতুন একটা ব্যাপার। দেখা যাক। সেইটাই। তো শারমিন আলম সুমি আমাদের আরেকজন রেগুলার
কন্ট্রিবিউটর বলবো আমি। আপু খুবই সুন্দর করে প্রত্যেক মাসের শেষ দিন আপুকে দেখে মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি দেই নেই এখনো। এটা হচ্ছে আপুর ফেব্রুয়ারির বই। আপু ফেব্রুয়ারিতে তথ্য চান, হাউ টু টক টু এনিওয়ান পড়েছেন। আর এই মাসে এপ্রিলে পড়া ৮টা বই আমাদের সাথে শেয়ার করেছেন। কিপ গোয়িং, থিংস ইউ ক্যান সি ওনলি ওয়েন ইউ স্লো ডাউন, আলমানাক অফ নেভাল রাদিকান, লাভ ফর ইমপারফেক্ট থিংস, মহাপুরুষ, মিরাকল মর্নিং, কাকাবাবু সমগ্র, আমার আপন আধার। আর সালিমা নূর সিদ্দিকা এই প্রথম আমাদের সাথে ওর বইগুলো শেয়ার করেছে। আমরা আশা করবো এরপর থেকে একটু একটু রিভিউ জুড়ে দিবে। নবকল্লোলের শীর্ষেন্দু পড়েছে, উই আর নট হিয়ার টু বি বাই স্ট্যান্ডার্ডস, আর সিক্স অফ ক্রোজ। আমি মনে হয় একটাও পড়ি নাই, এই জন্য আমিও কিছু যোগ করতে পারলাম না। আর এটা ছিল আমার ফেব্রুয়ারির বই। আমি ফেব্রুয়ারিতে এই 10টা বই পড়েছিলাম। এর মধ্যে কয়েকটা নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। আর এগুলো হচ্ছে আমার এপ্রিলের বই। আম, এক মিনিট আমি এখানে 4টা বই আছে। আর আর আমি একটু কথা বলছি, আপনারা একটু নামগুলা দেখতে থাকেন, আমি একটু কথা বলছি। ওকে, জি, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। স্বপ্ন ভ্রমণে জেরুসালেম বইটা আসলে আমার মনে হয় জেরুসালেম নিয়ে যারা পড়েন বা জানতে চান তাদের পড়া উচিত উচিত। এটার সজ্জা যেরকম, এটার ভাষা সেরকম, এবং ডক্টর বুলবুল সারোয়ার অদ্ভুতভাবে লেখেন। মনে হয় যেন ওখানে দাঁড়ায় দাঁড়ায় উনি স্বপ্ন দেখছেন, এরকম লাগে আমার কাছে। উম, খুবই ভালো লাগে। ফরাজি আন্দোলনের ইতিহাস নিয়ে জানার জন্য আমি এই বইটা পিডিএফ ডাউনলোড করেছিলাম, 2 নাম্বারটা, পরে ওটা প্রিন্ট করে নিয়েছি। 3 নাম্বারটা নিয়ে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে মঞ্জিরা সাহা। এটা হঠাৎ করে ইয়েতে আসলো, কোনো একটা বুক সেলার বারবার আসছিল চোখের সামনে, এবং প্রচ্ছদটা এত অদ্ভুত, আমার কিনতে হইলো আসলে। আমি বাধ্য হয়েছি কিনতে। উনি একজন টিচার এবং প্রত্যেকটা গল্প আসল। হ্যাঁ, আমি এখানে খুব রিলেট করতে পারছি। ফেলানির যে ঘটনাটা, হ্যাঁ, ফেলানির যে ঘটনাটা হইলো, আমরা জানি যে সেদিন ফেলানির বিয়ে হওয়ার কথা ছিল, এবং ও যখন বর্ডার পার হচ্ছে তখন ওইখানে উপরে থাকা অবস্থায় ওকে শুট করা হয়, এবং একটা লাল জামা পরা ছিল, তাই না? ওই জামাটাতে আটকায় ও কাঁটাতার থেকে ঝুলতে থাকে। এইটা নিয়ে একটা গানও আছে, তাই না? কবির সুমন খুব সুন্দর একটা গান লিখেছেন, এপার বাংলা হ্যাঁ। ওপার বাংলা মাঝখানে কাঁটাতার। মানে আমি বইটা পড়তেছিলাম, আমার মাথায় এই গানটা বাজছিল। এইটাতে আমার খুব বড় একটা ঝামেলা লাগতো যে বর্ডারে আসা যাওয়া করাটা যদি এতই স্বাভাবিক বিষয় হয়, তাহলে আবার মাঝে মধ্যে কেন শুট করে? আমার কাছে মনে হয়েছে মঞ্জিরা সাহার এই বইটাতে আমি এটার জবাব পেয়েছি যে আসলে বিষয়গুলো অনেক কমপ্লিকেটেড। হ্যাঁ, এখানে একদম ইচ্ছা করে বর্ডার বন্ধ করে দিবে না কেউ। কারণ কি? কারণ হচ্ছে যে বর্ডার বন্ধ করে দিলে ওগুলো বিজনেস বন্ধ হয়ে যাবে। দুই পাশের মানুষের কিন্তু আবার একটু ক্ষতিও আছে। হ্যাঁ, কিছু টোল ফ্রি, ট্যাক্স ফ্রি প্রোডাক্ট ওরা পায়। আবার আমাদের এদিকের মানুষও পায়। আমাদের এদিকের মানুষ হয়তো মেকআপ আনাচ্ছে, ওদের ওদিকের মানুষ ইলিশ মাছ নিচ্ছে। কিন্তু এইটা একটা ট্রেড। এটাকে বন্ধ করে দিলে আবার বর্ডারের মানুষেরই অসুবিধা হবে। কিন্তু এটাকে ইউজ করা হচ্ছে। এটা হচ্ছে সবচাইতে মানে কালো অধ্যায়টা। যে এটাকে ইউজ করে সেনা সদস্যরা যেরকম সুযোগ সুবিধা নিচ্ছে, সেনা সদস্য বিএসএফ যেরকম সুযোগ সুবিধা নিচ্ছে, আবার এই যে গ্রামকে গ্রাম সব মহিলারা সকালবেলা বের হয়ে যাচ্ছে কি কিছু জিনিস বর্ডারের ওপাশ থেকে নিয়ে আসে। মানে এই জিনিসটা অদ্ভুত। মঞ্জিরা সাহা যখন স্কুলে আসা যাওয়া করেন ট্রেনে, আহ, তখন উনি দেখেন যে প্রত্যেকদিন ট্রেনে হুড়মুড় করে মহিলাগুলো উঠে উঠে শাড়ি খুলে, 2টা শাড়ি পরা থাকে। একটা শাড়ি খুলে ওই থাইয়ের সাথে পেটের সাথে বিভিন্ন জিনিস বাঁধে, ফেন্সি ডিল, তারপরে ইত্যাদি ইত্যাদি। এরপরে বেঁধে এরপরে উপর দিয়ে আরেকটা শাড়ি পরে। মানে এই জিনিসটা এত নর্মাল ওনাদের কাছে যে উনি যখন বর্ণনা দিচ্ছিলেন তখন উনি নিজেই বলছিলেন যে এই জিনিসটা ওদের কাছে এত নর্মাল যে ওরা কেয়ারই করে না যে কে তাকায় আছে, আমি যে শাড়ি খুলে ফেলছি এখানে কে তাকায় আছে। আমার ভালো লাগছে আরেকটা কারণে, সেটা হচ্ছে মঞ্জিরা সাহা একটা মানবিক মানুষ আমার কাছে মনে হচ্ছিল। উনি যখন উম উনি যখন একটা জায়গায় কাউকে একটু আনন্দ করতে দেখেন, উনি সাথে সাথে তুলনা করেন। ওনার নিজেরও মনে হচ্ছিল যে আমি বারবার লিখছেন যে আমি যখন বাসায় এসে আমার বাচ্চাটাকে, ওনার বাচ্চাটাও ছোট, আমার বাচ্চাটাকে সেরিলাক খাওয়ায়, সাদা একটা চাদরে শোয়ায় ঘুম পাড়াই,
তখনই এরকম আরেকটা বাচ্চার মা তাকে পিঠে বেঁধে পায়ের সাথে ফেন্সিডিল বেঁধে বর্ডার পার হচ্ছে। এই যে তুলনাগুলা, এই তুলনাগুলা অসাধারণ। সম্ভবত এটা নারী চরিত্রের একটা জায়গা, যে মদিরা সাহা এটাকে খুব সুন্দর কাল্টিভেট করতে পেরেছেন। আমার খুব ভাল লাগছিল এই জায়গাগুলোতে আসলে। তো আমার মনে হয় যাদের বর্ডার নিয়ে সচেতনতা আছে বা মনে করেন যে যারা দরকার, তারা এই বইটা পড়ে ফেলতে পারেন। খুবই স্মুথ এবং প্রামাণ্য বই, যেহেতু শেষে দিয়ে অনেকগুলো ছবি আছে এই মহিলাদের, যদিও সাদা কালো হওয়ার কারণে অনেক কিছু বোঝা যায় না, কিন্তু স্টিল আমাদের একটু জানা দরকার। এই যে একটা জগৎ প্যারালালি আমাদের সাথে ঘটে যাচ্ছে, আমাদের পাশেই, আমাদের কানের পাশে, আমাদের জানালার পাশে, আমরা জানি না। অদ্ভুত। এবং তখন এই যে চোরাচালানি আমরা সবসময় শুনি, সীমান্তে গরু এপার ওপার করে, আমরা মনে করি ছি কি খারাপ মানুষ এরা। মানে এই জায়গাটাতে আমরা আরেকটু মনে হয় রিলেট করতে পারবো, আরেকটু মনে হয় রহম করতে পারবো এদের সাথে। বেশ কারণ গা শিউরে ওঠা গল্প। ভয়ঙ্কর, জানো, মানে জীবিকার প্রয়োজনে মানুষ কোথায় নামে, কোথা থেকে উঠে আসে। এক মহিলার হাজবেন্ডকে ধরতে আসছে বিএসএফ, সেই মহিলা হাজবেন্ডকে ঘরে লুকায় রেখে সে এমন একটা সিন ক্রিয়েট করেছে তার নিজের ইজ্জতের উপরে নিয়ে। তার মহিলা তো অন্য মহিলারা এবং মন্দিরা সাহা জিজ্ঞেস করতেছিলেন যে আপনি জামাইকে বাঁচাতে পারছেন, বলে হ্যাঁ দিদি বাঁচিয়ে নিয়ে আসছি। আরো কয়েকবার আসছিল, আরো কয়েকবার এভাবে বাঁচিয়ে নিয়ে আসছি। আরেকবার আরেক মহিলার ছেলে আত্মরা হয়ে গেছে, এমন ভাবে মারা হয়েছে। মানে আমি না বললে শেষ হবে না। প্রত্যেকটা কাহিনী ইউনিক, প্রত্যেকটা কাহিনী এই যে তুমি যে বললা যে শিউরে ওঠার মতো, খুবই সুন্দর। আমার মনে হয় একটু পড়া যায়। তো যাই হোক, আমাদের সাথে এই আয়োজন থাকার জন্য এবং এতগুলা সময় দেওয়ার জন্য মাসিরা মমতাজ এবং আতিয়া সৌবিয়াকে আমি অনেক 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 শুকরিয়া জানাচ্ছি। এবং আমার আজকে উঠতেও ইচ্ছা করতেছে না, আমার মনে হচ্ছে যে এখানে আমরা এই যে ছবিটাতে দেখা যাচ্ছে একটা ওয়ার্ম একটা এনভায়রনমেন্টে ছিলাম। অনেক অনেক শুকরিয়া। আমি চাই ভবিষ্যতে আর কখনো এই যে এরকম সেরা লেখক সেরা অ্যাক্টিভিস্টের একটা কম্বিনেশন আমরা তিনজন আবার জন্য একটু বসি, আমার মনে হচ্ছে। ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিক। জি, মারিয়া আপু আর কিছু বলার আছে? না, ছিল কিছু বলার নাই, তোমাদের সবগুলো কথাই আসলে আমারই কথা মনে হচ্ছিল। আবার ইনশাল্লাহ বসবো। এই আয়োজনটার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা উইয়ের কাছে। কারণ এ- এই অভ্যেসটাকে আমার কাছে মনে হয় আহ, জীবিত রাখা এবং এই যে উৎসাহ দেওয়া লেখালেখি। কারণ আমার মতন মানুষের লেখা যদি সেরা লেখা হয়, তাহলে আমি এটা গত মাসে এটাই চিন্তা করছিলাম যে তাহলে এই প্ল্যাটফর্মটা আসলে অনেক বড় একটা কাজ করছে। যে মানুষের লেখাকে উৎসাহ দেওয়া, মানুষের বই পড়াকে উৎসাহ দেওয়া। এবং আমরা যারা আহ, আহ, অনেক কিছু ব্যস্ততার অজুহাত দিয়ে পড়াশোনার অভ্যেসটা একেবারেই ভুলে যায় মাঝে মধ্যে, সেই জি, সময়টাতে এসে এই কাজটা করা, এটা একটা অনেক বড় একটা যুদ্ধ। এটা অনেক অনেক শুভকামনা উইয়ের জন্য। আমরা আছি, উইয়ের সাথে থাকবো ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ। তোমার কথায় আরেকটা জিনিস মনে হলো, আমি একটা জিনিস এটা সবসময় বলি। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে উইমেন এক্সপ্রেস কি, ফেসবুকে তো এরকম হাজারটা গ্রুপ আছে, অনলি উইমেন গ্রুপ আছে, পাবলিক গ্রুপ আছে, লেখালেখির গ্রুপ আছে, সাহিত্য চর্চার গ্রুপ আছে। আমাদের এখানে মনে হয় আমি একটা জিনিস সিওরিটি দিতে পারি, যে জিনিসটা ইউনিক, সেটা হচ্ছে যে এখানে যে কেউই লিখুক না কেন সে নিরাপদ। এখানে তাকে আক্রমণ করা হবে না। হ্যাঁ, এবং আহ, দীর্ঘ সময় ধরে আমাদের যদিও এমনিতে দেখতে অ্যাচিভমেন্ট হিসেবে যে হ্যাঁ কয়জনই বা মেম্বার, কয়টা লাইক, কিন্তু এখানে এসে যারাই লিখছেন তাদের একটা কমফোর্ট জোন তৈরি হয়। তো এই জিনিসটা আমার মনে হয় লেখার জন্য এই জিনিসটা খুব জরুরি। লেখার জন্য কিংবা নিজের মতামত প্রকাশের জন্য এই জায়গাটা থাকা খুব জরুরি। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকলো, আপনারা আমাদের গ্রুপে অংশগ্রহণ করবেন এবং ফলো করবেন আমাদের কাজগুলো। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ। আবার আগামী মাসে দেখা হবে আমাদের নিয়মিত আয়োজন নিয়ে। আমি মার্দিয়া মমতাজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।